In Bangladesh, a new campaign is brewing. New for Bangladesh, but not really for the neighborhood. It's India out. The trend began in the Maldives, but some in Bangladesh are now buying in, specifically the opposition, the BNP, the Bangladesh Nationalist Party. মালদ্বীপের পর আরেকটি দেশ থেকে ভারতকে ঘৃণার সম্মুখীন হতে হচ্ছে, আর সেই দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষ পার্টি ইন্ডিয়া আউটের স্লোগান দিচ্ছে, কাশ্মীরের তৈরি শালকে ফেলে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় পণ্যের বহিষ্কারের ডাক দিয়ে ক্যাম্পেইন চালানো হচ্ছে। ওদের ধর্মীয় নেতারা হিন্দু সনাতন গ্রন্থাদিকে পর্নোগ্রাফিক রচনার সঙ্গে তুলনা করছেন। গত বছর অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারকে বাংলাদেশে ধুমধামের সঙ্গে উদযাপন করা হয়েছে। বাংলাদেশের লোক কি তাহলে ভারতকে ঘৃণা করে? বাংলাদেশের স্বাধীনতাতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও ওখানকার লোকেরা কি ভারতকে বন্ধু ভাবতে পারছে না? মালদ্বীপের পর বাংলাদেশে ঠিক একই ধরনের আন্দোলন কি শুধুমাত্র কাকতালীয় ব্যাপার, নাকি বিশ্ব রাজনীতির এক নোংরা খেলা চলছে? দেখে নেব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিকরা দেখেছেন মালদ্বীপে এই একইভাবে বয়কটের ডাক দিয়ে মুইজ্জু ক্ষমতায় এসেছেন। এই চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তারা দেখেছেন ক্ষমতায় আসতে গেলে কাউকে প্রথমে ভিলেন বানাতে হবে, তারপর তার বিরুদ্ধে অল আউট ক্যাম্পেইন চালাতে হবে। আর মালদ্বীপের পর বাংলাদেশের কাছে ওই কাল্পনিক ভিলেন হলো ভারত। কিন্তু বাংলাদেশে তো নির্বাচন হয়ে গেছে। আওয়ামী লীগ চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। ভোটার টার্নআউট 40% ছিল, আর বিপক্ষ দল ভোট বয়কট করেছিল, কারণ এদের কথা ছিল বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হয় না। যাই হোক, প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়ে গেছে, তাহলে এই ক্যাম্পেইন কেন চলছে? এর জবাব খোঁজার আগে একটু ব্যাকগ্রাউন্ড সার্চ করে নেওয়া যাক। বাংলাদেশে কাগজে কলমে গণতন্ত্র হলেও এর শাসন প্রণালী ধীরে ধীরে একটি একক ডমিনেন্ট পার্টির হাতে কেন্দ্রীভূত হতে চলেছে, ঠিক যেমন চীনে সিসিপি অথবা সিঙ্গাপুরে পিপল অ্যাকশন পার্টি, তেমনি বাংলাদেশে আওয়ামী লীগ। শেখ হাসিনা পুরো দুনিয়াতে সর্বকালের দীর্ঘতম ক্ষমতাসীন মহিলা ব্যক্তিত্ব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটু জেনে নেওয়া যাক। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জনক বলা হয়। শেখ হাসিনা হচ্ছেন ওনারই কন্যা। বাংলাদেশ মুক্তিলাভের পর 1973 সালে প্রথম নির্বাচন হয়, আর 300 আসনের মধ্যে 293টি আসনে জয়ী হয় শেখ মুজিবুর রহমান এবং তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু 1975 সালে ওনার সরকারকে ফেলে মিলিটারি দ্বারা দেশের ক্ষমতা হাতে তুলে নেওয়া হয় এবং ওনার হত্যা হয়ে যায়। 1979 সালে জিয়াউর রহমান বাংলাদেশ ন্যাশনাল পার্টি জন্ম দেন। এর ঠিক 2 বছর পর ওনার হত্যা হয়ে যায়। এরপরে ওনার বিধবা পত্নী এই পার্টির নেত্রী হন। 1975 থেকে 1990 পর্যন্ত বাংলাদেশ মিলিটারি ও ডেমোক্রেটিক সংমিশ্রণে সরকারের এক ককটেল ছিল। 1996 সালে যখন নির্বাচন হয়, তখন সমস্ত বিপক্ষ দল এটা বয়কট করে, কেননা নির্বাচনে প্রচুর পরিমাণে রিগিং করা হয়েছিল। 300 আসনের মধ্যে 293 আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জয়লাভ করলেও চার তরফা প্রতিরোধ ও অসহযোগিতার ফলে মাত্র 12 দিনের মাথায় সরকার পড়ে যায় এবং এক নিরপেক্ষ কেয়ারটেকার সরকার আসে। এরপরে আবার যখন নির্বাচন হয়, ফল ঠিক উল্টো হয়। আওয়ামী লীগ 146টি আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়ে। কিন্তু একটা ব্যাপারে দুই পার্টির মধ্যে মিল হচ্ছে, যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, অপর পার্টি এটাকে রিগড ইলেকশন বলে ভোট বয়কট করে থাকে, যেমনটা এখন বিএনপি অভিযোগ করে আসছে। তাহলে মুদ্রা কথা দাঁড়ালো, বাংলাদেশের গণতন্ত্র তো আছে, নেই শুধু বিপক্ষ দল। এবারেও একতরফা নির্বাচন হয়, ভোটার টার্নআউট 40%, আর 300 আসনের মধ্যে 216 আসনে আওয়ামী লীগের জয়। এর কেবল দুটি কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হয় না, আর দ্বিতীয়ত, সুষ্ঠুভাবে নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারণ নেই। ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের হাস্যকর ব্যাপার হলো, যে ব্যক্তি এই ক্যাম্পেইন চালাচ্ছে সে নিজে বাংলাদেশ থেকে আউট, অর্থাৎ বাংলাদেশের বাইরে রয়েছে। এর নাম হচ্ছে তারিক রহমান। ইনি বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা, নিজে নিরুদ্দেশ, আর এখন নিজের দেশ থেকে পালিয়ে গিয়ে ইউকে থেকে ক্যাম্পেইন চালাচ্ছে। এর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে। এই ব্যক্তি গত বছর হিন্দু সনাতন গ্রন্থাদিকে পর্নোগ্রাফি রচনার সাথে তুলনা করেছে। বলে যে প্যারাসুট, ফরচুন তেল, হিন্দুস্তান ইউনিলিভারের পণ্য সামগ্রী বয়কট করতে হবে। কিন্তু মহাশয় জানে না যে হিন্দুস্তান ইউনিলিভার ভারতের ব্র্যান্ডই নয়। ওখানকার দোকানদাররা বলেন যে কেউ প্যারাসুট তেল এই জন্য কিনতে চাইছেন না, কারণ এটি ভারতীয় পণ্য বলে। এখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে,
কিন্তু এর আসল টার্গেট হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের অত্যন্ত কাছের একজন। ওনার পিতার হত্যার পর 6 বছর উনি ভারতে ছিলেন। বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী সেন্টিমেন্টের দ্বারা রাজনীতিকেও কবজা করা যেতে পারে। 1996 সালে বিএনপি জেতার পরেও প্রতিরোধ আন্দোলনের দ্বারা সরকার পড়ে গিয়েছিল, আর সেই পুনরাবৃত্তি এখনো হতে পারে। অর্থাৎ এই ভারত বিরোধী ক্যাম্পেইনের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্ষমতা দখল। বিএনপি নির্বাচন বয়কট করছে আর ভারতকে দোষ দিচ্ছে যে ভারত বাংলাদেশের নির্বাচনে দখল আন্দাজি করছে। সত্যি কি সুন্দর কথা। আসল ব্যাপার হলো ওখানকার মানুষজনকে ভুল বুঝিয়ে এটা দেখানো যে শেখ হাসিনা ভারতের তাবেদার, ভারতের কথায় ওঠে বসে। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, যে দেশের 4000 কিলোমিটারেরও বেশি সীমানা ভারতের সঙ্গে, যে দেশের ভাষা সংস্কৃতি ভারতের একটি আধিকারিক ভাষা, যে দেশের বাণিজ্যের দ্বিতীয় প্রধান শরিক ভারত, সেই দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক রাখাটা তো বুদ্ধিমানেরই কাজ। বাংলাদেশ ও ভারত 54টি নদীর জল শেয়ার করে। বাংলাদেশে ভারত থেকে চাল, পেঁয়াজ, লবণ, বিভিন্ন ধরনের মশলা, গাড়ি, রবার, আয়রন অ্যান্ড স্টিল, এমনকি চাও ভারত থেকে আসে। শুধু তাই নয়, বাংলাদেশের সব থেকে পপুলার টু হুইলার হচ্ছে বাজাজ। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের মেটেরিয়াল অর্থাৎ কটন ভারত থেকে আসে। ভারতে ভারত $12 বিলিয়ন পণ্য সামগ্রী বাংলাদেশে পাঠায়। সুতরাং এই ক্যাম্পেইনের কিছু লোকসান তো অবশ্যই ভারতের কিছু ব্যবসায়ীর হবে, তবে সব থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের কনজিউমারদের। কারণ নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। আপনারাই বলুন না, আমাদের এক প্রতিবেশী পাকিস্তান অর্থনৈতিক দুরবস্থার শিকার, অপরদিকে বাংলাদেশ অগ্রগতি করে চলেছে। কখনো ভেবেছেন এমনটা কেন হচ্ছে? উত্তরটা খুবই সরল। পাকিস্তান কোনো দিনই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেনি, তাই পাশে এক বড় ভাই থাকা সত্ত্বেও এর কোনো লাভ পাকিস্তান নিতে পারেনি। অপরদিকে ভারতের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক থাকার ফলে বাংলাদেশ আজ ক্রমশ উন্নতি করে চলেছে ও বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। আপনারা জানেন কি, বাংলাদেশের স্বাধীন হওয়ার সময় তাদের জিডিপি ছিল -14%, আর 2041 পর্যন্ত বাংলাদেশ মিডল ইনকাম দেশে পরিণত হবে, আর আগামী 2 বছরে লিস্ট ডেভেলপড দেশের লিস্ট থেকেও বেরিয়ে আসবে। হিউম্যান ইন্ডেক্সে বাংলাদেশে অনেক ভালো পারফরমেন্স করেছে, কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের ন্যায় ঘৃণার আশ্রয় নিত তাহলে এটা কোনোদিন সম্ভব হতো না। যতদিন রাষ্ট্রের পলিসির প্রধান ড্রাইভ ঘৃণা থাকবে, ততদিন প্রধান ইস্যুগুলো দূরে সরে গিয়ে তার জায়গায় ঘৃণাই আসবে। বিকাশের কথা, দারিদ্র্যের কথা, উন্নতির কথা তো ভুলেও আসবে না। আর এই লেসন পাকিস্তান, বাংলাদেশ ছাড়া ভারতের জন্যও প্রযোজ্য। আমি সত্যি সত্যি শেখ হাসিনাকে বাহবা দিই, কিন্তু উনি সত্যি সত্যি বাংলাদেশের ভবিষ্যতের কথা ভাবেন। উনি নিজের পুরো ক্যারিয়ারে ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সাথে সাথে চীনের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। উনি চীনকে সাবমেরিন নেভাল বেস বানাতে দিয়েছেন, যা ভবিষ্যতে পিএলএ নেভি লজিস্টিক সাপোর্টের জন্য ব্যবহার করতে পারে, আর দরকার পড়লে ভারতও আক্রমণ করতে পারে। একদিকে ভারত আর অপরদিকে চীনের সঙ্গে এই ডবল গেম খুবই স্মার্ট ব্যাপার, তাই না? যদি কোনো কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাহলে চীন তো আছেই, কিন্তু যদি এটা হয় তাহলে ভারতের পক্ষে খারাপ খবর আর চীনের ক্ষেত্রে সুখবর। যেমন চীন মালদ্বীপের ক্ষেত্রে ভারতকে বয়কট করতে সাহায্য করেছিল, ঠিক তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটা করতে পারে। আর এটা সত্যিই খুব ভাবার ব্যাপার। তবে চীন যে সমস্ত দেশের সঙ্গে ডিল করে তারা সে দেশের কর্তৃত্ব নিজের হাতে নিতে চায়, তাদের এমন ডেট ট্র্যাপে ফাঁসিয়ে দেয় যে সেখান থেকে মুক্ত হওয়া অসাধ্য। চীনি আগ্রাসনের এই নোংরা ছবি আমরা বহুবার দেখেছি। তাই এক সুপ্রতিবেশী হিসাবে বাংলাদেশ ও অন্যান্য দেশকে চীনের এই জাল ফাঁদের ব্যাপারে অবহিত করা খুবই জরুরি। চীন দক্ষিণের ছোট ছোট দেশকে এইভাবে ভারতের বিরুদ্ধে বোঝাতে থাকে যে ভারত যেন বুলি, ভারত অন্যান্য দেশকে নিয়ন্ত্রণ করতে চায়, আর এর জন্য চীন সাম দাম দণ্ডভেদ সমস্ত চাল চালাতে থাকে। মালদ্বীপের বাচ্চা বাচ্চা জানে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেন মুইজ্জু চালিয়েছে। এটা ধ্রুব সত্য যে আজ থেকে 36 বছর আগে আবদুল্লাহ লতিফি যখন মালদ্বীপের ক্ষমতাচ্যুত করছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হস্তক্ষেপে অপারেশন ক্যাকটাসের মাধ্যমে মালদ্বীপকে সাহায্য করা হয়। 2004-এ যখন সুনামি আসে, ভারতীয় বায়ুসেনার বিমান রিলিফ মেটেরিয়াল নিয়ে সর্বপ্রথম মালদ্বীপে পৌঁছায়। আইএনএস মাইসোর, আইএনএস উদয়গিরি খাবার আর ঔষধ নিয়ে ওখানে পৌঁছায়। 2014 সালে মালদ্বীপে যখন খাবার জল ছিল না, তখন ভারত 375 টন পানীয় জল দেয়। 2022 সালে মালদ্বীপে মিসেলস আউটব্রেক হয়। ডেনমার্ক থেকে ভ্যাকসিন টাইমে পাওয়া যাবে না জানার পর ভারত ভ্যাকসিন তাও কেবলমাত্র 72 ঘন্টার মধ্যে ডেলিভারি করে। আর করোনার সময় তো আমাদের বিদেশমন্ত্রী নিজে 1 লক্ষ ভ্যাকসিন নিয়ে মালদ্বীপে যান। আপনারাই কমেন্ট করে জানান
এটা কি বন্ধুত্বের পরিচয় না শত্রুতার পরিচয়? বাংলাদেশের দিকেও একবার নজর দেওয়া যাক, ভারত বাংলাদেশকে কিভাবে সহায়তা করেছে। ভারত বিশ্বের প্রথম দেশ যে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে মান্যতা দিয়েছিল। 2010 সালে ভারত বাংলাদেশকে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিয়েছিল। 2015 সালে আবার বাংলাদেশকে $2 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেয়। গত বছর ভারত আর বাংলাদেশের মাধ্যমে চুক্তি হয় 377 কোটি টাকা ব্যয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাইপলাইন বিছানো হবে, যার দ্বারা ডিজেল এখান থেকে ওদেশে কম খরচে সরবরাহ করা যায়, সাথে সাথে কার্বন ফুটপ্রিন্টও কম করা যায়। এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য সহযোগিতা হচ্ছে সফলতার চাবিকাঠি। বাংলাদেশের চারিদিকে ভারত, তাই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপের হিতেও যেমন ছিল না, তেমনি বাংলাদেশের হিতেও নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকিয়ে একথা অবশ্যই বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে। আর যারা ইন্ডিয়া আউট করে ঢেড়ি পিটে যাচ্ছেন, এখন সময় এসে গেছে যে সমস্ত বাংলাদেশি এখানে বেআইনিভাবে আছে তাদের আসল ঘরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর একজন কনজিউমার হিসাবে একবার লেভেল তো দেখতেই হয়। যদিও বাংলাদেশের পণ্য সস্তা, তবুও যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দেয়, বাধ্য করে, তাহলে আমাদেরও বয়কট করতে হবে বাংলাদেশের সমস্ত পণ্য। দেখাতে হবে কনজিউমারের শক্তি, ঠিক যেমনটা মালদ্বীপের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে নয়, প্রো ইন্ডিয়া বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, যাতে বাংলাদেশ চীনের হাতের পুতুল হয়ে যায়, ঠিক যেমনটা মালদ্বীপ হয়ে গেছে। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ভারতীয় পণ্য বর্জন করা সম্ভব? এতে কার লাভ কার ক্ষতি জানতে চাই সাধারণ মানুষের মতামত। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে যাচ্ছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি, বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার মত, যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই, বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে চলার মতো আমাদের যে বর্তমান দেশীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাতে সম্ভব না। আমাদের আরও আগাইতে হবে, আগে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অনলি দেন উই ক্যান বয়কট ইন্ডিয়ান পণ্য। এছাড়া আমাদের বর্তমান উপায় এটা কোনোভাবেই পসিবল না। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কারণ আমরা আসলে যতটুকু চাহিদা ততটুকু তো আমরা আসলে মেটাতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের বাইরে থেকে আমদানি করতেই হবে। আমার যে পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস, এটা কিন্তু ইন্ডিয়ান। প্রসাধনীর দিক দিয়ে আমাদের দেশ অনেক পিছনে আছে। যেমন আপনি যে কোনো প্রসাধনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি, সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি। মানসম্মত দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। হুটহাট করে যে কোনো জিনিস আমরা ফেলে দিতে পারি না। আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। ইন্ডিয়াকে বাদ দিলে আমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আমরা চাই ইন্ডিয়ার জিনিস আমরা ব্যবহার করব না, কিন্তু ওই ধরনের প্রোডাকশন তো আপনি দিচ্ছেন না। কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। বাংলাদেশি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ কেন কম? বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে কিছুদিন পরেই। ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের জনসংখ্যা তো হিউজ। আমরা চাইলেও এটা পারতেছি না আর কি। সকালবেলা উঠেই দেখা গেলো আমরা পেপসুডেন্ট যে ব্রাশ করতেছি আর কি, সেটা কি ভারতের না? আবার আমরা ইফতারে যেটা আমরা পেঁয়াজও খাচ্ছি, সেটাও তো ভারতের। তো আমরা কীভাবে সম্ভব এটা? আপনার কি মনে হয় যে ভারতীয় পণ্য বর্জন করলে আমাদের দেশের কোনো লাভ হবে? না, কোনো লাভ হবে না। আপনাকে কোনো দেশ থেকে না কোন দেশ থেকে তো আনতেই হবে পণ্যটা। আপনি ভারত থেকে আনলেন না, আপনি ভুটান থেকে আনলেন, মালদ্বীপ থেকে আনলেন, চায়না থেকে আনলেন, যে কোনো একটা রাষ্ট্র থেকে আনলেন, তাতে কি আপনার পয়সা দিতে হবে না? অবশ্যই যদি আপনার কারেন্সিটা দিতে হয়, তাহলে ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, অসুবিধাটা কোথায়? আমরা বর্জনের দিকে না যাইয়া দেশটাকে এই ডেভেলপ যে উন্নত হইতে, সেটাকে বাধাগ্রস্ত না করে আমরা নিজেরা উৎপন্ন করি, এবং উৎপন্ন যখন আমরা স্বয়ংসম্পূর্ণ হব, তবে এমনি সব ঠিক হয়ে যাবে। তখন আর কেউ কোনো মাথা ব্যথা থাকবে না।